দুবাই এই শব্দটার সাথে আমাদের দেশের সাধারণ মানুষের বেশ গভীর একটা সম্পর্ক আছে। একটা সময় ছিল যখন অনেক মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য নিজেদের স্বপ্ন পূরণের একমাত্র স্থান ছিল দুবাই। এমন অনেক পরিবার ছিল যাদের জীবনের মূল লক্ষ্য ব্যবসা বা চাকরি ছিল না, ছিল দুবাইয়ের ভিসা হাতে পাওয়া। কারণ তাদের বিশ্বাস ছিল শুধুমাত্র স্বপ্নের শহর দুবাইয়েই একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। আজও প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ শুধু নিজের আর নিজের পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করতে দুবাইয়ে পাড়ি জমায়। কিন্তু মাত্র 5 দশক আগেও দুবাইয়ের অবস্থা ছিল মারাত্মক শোচনীয়। সে সময় সাধারণ মানুষজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দুবেলার খাবার জোগাড় করা। স্বাধীনতার মাত্র 53 বছরেই দুবাই কিভাবে একটি গরিব অঞ্চল থেকে পৃথিবীর সেরা ধনী শহরে পরিণত হয়েছে। প্রায় একই সময় স্বাধীন হলেও বাংলাদেশ কেন পারেনি দুবাইয়ের মতো এতটা এগিয়ে যেতে? এত চাকচিক্যের মাঝেও দুবাইয়েরও এমন কিছু ডার্ক সাইড আছে যেগুলোকে ওরা সবার থেকে লুকিয়ে রাখে। কিন্তু কি সেগুলো? দুবাই নিয়ে এক রোমাঞ্চকর গল্প শোনাবো এই ভিডিওতে। সময়টা 60-এর দশক। সমুদ্রের পাশে বিস্তীর্ণ এক মরুভূমিতে বসবাস করত একদল জেলে। তারা মূলত মাছ ধরে আর সমুদ্র থেকে ঝিনুক তুলে মুক্তা আহরণ করে বিক্রি করত। তারা এতটাই গরিব ছিল যে কোনো রকমে খেয়ে না খেয়ে জীবিকা নির্বাহ করত, কারণ সেই মরুভূমিতে অন্য কোনো কাজ করার মতো সুযোগ ছিল না। কিন্তু এরপরেই কোনো এক আলাদিনের চেরাগ হাতে এসেছে সেখানকার মানুষের, যে মরুভূমির মাঝখানে একটা জায়গা যেখানে পর্যাপ্ত পরিমাণে রিসোর্সেস নেই, চাষাবাদের কোনো সুযোগ নেই, তবুও এত কম সময়ে তারা কিভাবে উন্নতির চরম শিখরে চলে গেছে। আপনাকে যদি প্রশ্ন করি বিশ্বের সবচেয়ে ধনী দেশের একটা লিস্ট করতে, আপনার মাথায় সবার আগে দুবাই, সিঙ্গাপুর এই জায়গাগুলোরই নাম আসবে। কিন্তু মজার ব্যাপার হলো অনেকেই এটা হয়তো জানে না যে দুবাই আদৌ কোনো দেশ নয়। দুবাই মূলত ইউনাইটেড আরব আমিরাত বা ইউএইর একটি রাজ্য, রাজধানীও না। বেশিরভাগ মানুষই দুবাই চেনে, কিন্তু ইউনাইটেড আরব আমিরাতকেও চেনে না। 19 শতকের একদম শেষের দিকে 1971 সাল পর্যন্ত পুরো আরব আমিরাতের রাজ্যগুলো ছিল ব্রিটিশ শাসনের অধীনে। হ্যাঁ, বাংলাদেশ এবং ইউনাইটেড আরব আমিরাত প্রায় একই সময়ে স্বাধীনতা লাভ করেছে। সেই আলোচনায় পরে আসছি। মোট 7টি রাজ্য নিয়ে ইউনাইটেড আরব আমিরাত গঠিত হয়েছে। এর রাজধানী এবং সবচেয়ে বড় রাজ্য হলো আবুধাবি। স্বাধীনতার পর এই 7 রাজ্যের 7 জন শেখ মিলে একটি কাউন্সিল গঠন করেছেন এবং তারাই মূলত পুরো আরব আমিরাত শাসন করে আসছেন। আরব আমিরাত স্বাধীন হওয়ার সময় দুবাইয়ের শাসক ছিলেন শেখ রাশিদ ইবনে সাইদ আল মাকতুম। এই নামটা বিশেষ প্রয়োজনে মনে রাখবেন। 1950-এর দশকে দুবাইয়ে প্রথমবারের মতো তেলের সন্ধান পাওয়া যায়। সেই তেলের উত্তোলন আর রপ্তানি শুরু করতে করতে বেশ সময় লেগে যায়। আপনি যদি ভেবে থাকেন যে দুবাই তেল বিক্রি করে বড়লোক হয়েছে, তবে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আশেপাশের অন্যান্য জায়গার তুলনায় দুবাইয়ের তেলের পরিমাণ খুবই কম। একবার চিন্তা করুন, দুবাই এখন এতটাই ধনী যে প্রায় 430 বিলিয়ন দিরহাম জিডিপি আসে শুধু দুবাই সিটি থেকে। সেই মোট জিডিপির কতটুকু তেলের উপর নির্ভরশীল একটু আন্দাজ করুন তো। মাত্র 1%। দুবাইয়ের টোটাল জিডিপির মাত্র 1% আসে তেল থেকে। এখান থেকে বুঝতেই পারছেন শুধু তেলের উপর নির্ভর করে দুবাই এত ধনী হয়নি। তাহলে কিভাবে হলো? শেখ রাশিদ বুঝতে পেরেছিলেন যে আরবের অন্যান্য অঞ্চলগুলোর মতো শুধু তেলের উপর নির্ভর করে থাকলে তারা কখনোই এগিয়ে যেতে পারবে না, কারণ ওদের এত তেল নেই। 70-এর দশকে দুবাইয়ের তেল থেকে যা আয় হচ্ছিল, শেখ রাশিদ ঠিক করেন সেই অর্থ তিনি অবকাঠামোর পেছনে ব্যয় করবেন। উন্নত মানের রাস্তা তৈরি, দুবাই এয়ারপোর্ট বানানো, বন্দরের উন্নতি, এসব কাজে প্রচুর পরিমাণে বিনিয়োগ করা হলো। অনেকে এই কাজগুলোকে পাগলামিও বলতো। এয়ারপোর্ট বানানো বা ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে কি লাভ হবে? এরকম একটা মরুভূমিতে মানুষ কেন যাবে? কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরিজীবীদের জন্য
অনেক বড় একটা মাথা ব্যথার নাম হচ্ছে ইনকাম ট্যাক্স। বিশেষ করে আপনি যদি অনেক বড় কোনো ব্যবসায়ী হয়ে থাকেন বা অনেক বড় কোনো প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকেন, তাহলে আপনার ব্যবসা থেকে যা আয় হয় তার থেকে অনেক বড় একটা অংশ চলে যাবে ইনকাম ট্যাক্সের পেছনে। আপনি যেই দেশের নাগরিকই হন, দুবাইয়ে আপনার ব্যবসা বা চাকরি থাকলে সেখানে আপনাকে ইনকাম ট্যাক্সের চিন্তাও করতে হবে না, কারণ তাদের কোনো ইনকাম ট্যাক্সই নেই। যেখানে বিশ্বের অনেক দেশে ট্যাক্স দিতে হয় এমনকি 50%। খুব অবিশ্বাস্য না ব্যাপারটা? ইনকাম ট্যাক্স নাই দেখে অনেক কোম্পানি, অনেক ব্যবসায়ীরা দুবাইয়ে তাদের বিজনেস স্টাবলিশ করার জন্য বেশ আগ্রহ দেখাতে থাকে। তার সাথে 1985 সালে জাফরা বা জাবেদ আলী ফ্রি জোন নামে দুবাইয়ে একটা ফ্রি জোন বানানো হয়। সাধারণত এই ধরনের ফ্রি জোনগুলোতে বিদেশি কোম্পানি বা ইনভেস্টরদের ব্যবসা করার জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। একটা নতুন অফিস খোলার যত ঝামেলা আছে সেগুলো থেকে আপনি নিস্তার পাবেন। ফ্রি জোনগুলোতে প্রচুর পরিমাণে অফিস স্পেস থাকে, যেখান থেকে আপনি পছন্দমতো জায়গা ভাড়া নিতে এমনকি কিনতেও পারবেন। এছাড়াও বিজনেস শুরু করার লাইসেন্স খুব সহজেই পেয়ে যাবেন। ফ্রি জোনে কোনো কারেন্সি রেস্ট্রিকশনও নেই। জাবের আলী ফ্রি জোন দিয়ে শুরু হলেও দুবাইয়ে এখন বর্তমানে প্রায় 45টি ফ্রি জোন আছে। সংখ্যাটা এত বেশি হওয়ায় সেখানে ইন্ডাস্ট্রি অনুযায়ী ফ্রি জোনগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন মিডিয়া, চিকিৎসা, অটোমোবাইল, এরকম প্রতিটি ইন্ডাস্ট্রির জন্য ফ্রি জোন আলাদা। এতে করে আপনার বিজনেসের জন্য যা যা প্রয়োজন আপনি সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুবাই কোনো ইনকাম ট্যাক্স নেয় না, তারপরেও ফ্রি জোনগুলোতে এত সুযোগ সুবিধা দিচ্ছে, এতে তাদের লাভ কি? দুবাইয়ের তো কোনো আয় হচ্ছে না, এতে তো তাদের বরং ক্ষতি হচ্ছে, কারণ কোটি কোটি টাকা থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আসলে এটা ছিল বিদেশি মানুষজনকে আকৃষ্ট করার দারুণ এক কৌশল মাত্র। কারণ দেশে বিদেশি বড়লোক মানুষগুলোকে এনে তাদের পকেটের টাকা কিভাবে দুবাইয়ে খরচ করানো যায়, এটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। কিভাবে সেটাই বলছি। এত বেশি সুযোগ সুবিধা দেখে প্রচুর মানুষ দুবাইয়ে যেতে ইন্টারেস্ট দেখায়। প্ল্যান অনুযায়ী বিদেশ থেকে অসংখ্য ব্যবসায়ী, কোম্পানি সেখানে তাদের অফিস সেট আপ করতে লাগলো। আর এর সাথে আসে প্রচুর পরিমাণে ফরেন ইনভেস্টমেন্ট। আর ফরেন ইনভেস্টমেন্ট আসা মানে লেনদেনও বাড়বে। সেজন্যই দুবাই সরকার ফরেন ব্যাংকিংয়ের উপর 20% ট্যাক্স বসিয়ে দেয়। চিন্তা করে দেখুন, দুবাই সরকার ফরেন ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু তাদের দেশের আয়ের একটা বিশাল বড় ক্ষেত্র বানিয়ে ফেলল। দুবাইয়ের ব্যাপারে আরেকটা পজিটিভ ব্যাপার হচ্ছে, দুবাই এত বড় ইকোনমির এলাকা হওয়া সত্ত্বেও এখনও দুবাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে একটি। আমেরিকার মতো জায়গাতেও ওপেনলি গান ভায়োলেন্স, ম্যাস কিলিংয়ের মতো ঘটনা ঘটে, কিন্তু সেই তুলনায় দুবাই সিটিতে টাকার পরিমাণ যত বাড়ছে, ক্রাইমের পরিমাণ ততই কমছে। এই সব কিছু মিলিয়েই দুবাইয়ের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বাড়তে থাকে। আর দুবাইও সেটার সুযোগ নেয়। তারা 2 হাত ছড়িয়ে বিদেশিদেরকে স্বাগত জানায়। দুবাইয়ের প্রথম শাসকের কথা যে বলেছিলাম, মনে আছে? শেখ রাশিদ, যিনি একদম শুরু থেকেই অবকাঠামোর দিকে অনেক জোর দেন। এই অবকাঠামো দিয়েও দুবাই একটা বিশাল আয়ের সুযোগ তৈরি করে নেয়। আস্তে আস্তে বিদেশিরা যখন দুবাইয়ে যেতে শুরু করে, তখন দুবাই সরকারও চিন্তা করে যে এই আগ্রহটাকে কিভাবে কাজে লাগানো যায়। তারা কি করলো? দুবাইয়ের সরকারি মালিকানাধীন স্কাইস্ক্র্যাপার লাক্সারিয়াস বিল্ডিংগুলোকে যে কোনো বিদেশিদের জন্য কেনাবেচা সহজ করে দিল। তাদের এই নিয়ম চালু হয় 2002 সাল থেকে। হাবিবি ওয়েলকাম টু দুবাই এই নামে তারা একটা বিশেষ প্রোগ্রাম চালু করে। এখানে সুবিধাটা কি? যে কোনো দেশের মানুষ দুবাইয়ে গিয়ে প্লট কিনতে পারবে, রিয়েল এস্টেটের ব্যবসা করতে পারবে, এমনকি সেখানকার রিয়েল এস্টেটে ইনভেস্টও করতে পারবে। এমনও বলা হয় যে তখন পুরো পৃথিবীতে যত ক্রেন আছে তার 25 ভাগই দুবাইয়ে ছিল। এই রিয়েল এস্টেট থেকে দুবাই আরেকটা আয়ের খাত বানিয়ে ফেলে। তারা যে এত বড় বড় লাক্সারিয়াস বিল্ডিং বানিয়েছে, সেগুলো কোনো নির্দিষ্ট দামে বিক্রি করেনি, বরং তারা এই বিল্ডিংগুলোর উপর নিলামের ব্যবস্থা করে। দুবাইয়ের যত মাল্টিবিলিয়নিয়ার, শেখ, এই ক্যাটাগরির মানুষ যারা আছে, তারা নিলামে আসল দামের চেয়ে কয়েক গুণ দামে বিল্ডিংগুলো কিনতে শুরু করলো। এই বিল্ডিংয়ের নিলাম দুবাইয়ের রিয়েল এস্টেটের জন্য অনেক বড় একটা আয়ের উৎস হয়ে গেল। রিয়েল এস্টেটের পাশাপাশি আরেকটা জিনিস দুবাইয়ের অর্থনীতিকে দারুণভাবে সাহায্য করেছে, সেটা কি? পর্যটন। লাক্সারিয়াস হাই বাজেটের ভ্যাকেশনের জন্য মানুষের প্রথম পছন্দের জায়গা কোনটি? দুবাই সিটি। 2000 সালের পরে দুবাই ট্যুরিজমে ফোকাস করে। তারা বুঝতে পারলো যে শুধু বিজনেস দিয়ে হবে না, তার সাথে ট্যুরিস্টদেরকেও তাদের শহরে নিয়ে যেতে হবে। এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ দুবাইয়ে দেখার কি আছে?
আমরা সাধারণত এমন জায়গায় ঘুরতে পছন্দ করি যেখানে নতুন, একদম ইউনিক কোনো কিছু দেখতে পারি। সমুদ্র, পাহাড়, ঝর্ণা, রিসোর্ট, এই ধরনের প্রাকৃতিক বা নৈসর্গিক কোনো জায়গা ট্যুরিস্টদেরকে বেশি আকর্ষণ করে। দুবাই সেরকম কিছুই নেই, কারণ সেটা তো একটা মরুভূমি এলাকা। কিন্তু দিন শেষে তারা পর্যটনের বাজারেও বিশাল এক থাবা বসিয়ে ফেলল। মানুষ বিল্ডিং দেখতে দুবাই যায়। ক্যান ইউ ইমাজিন? ব্যাপারটা হাস্যকর শোনালেও আসলে তাই হয়েছে। একটু চিন্তা করে দেখুন, বাংলাদেশে যে এত পর্যটক আসে তাদের বেশিরভাগেরই কিন্তু মূল আকর্ষণ আমাদের কক্সবাজার। কারণ এটা বিশ্বের সবথেকে দীর্ঘ সমুদ্র সৈকত, সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা। এই ধরনের জিনিসগুলোর প্রতি মানুষের সবসময় একটা বিশেষ আকর্ষণ থাকে। সেই জন্য দুবাই ঠিক করলো তাদের রিয়েল এস্টেট দিয়েই পর্যটক আকর্ষণ করবে। পৃথিবীর সবচেয়ে লম্বা বিল্ডিং কোনটি? বুর্জ খলিফা, যেটি দুবাই। সবচেয়ে বড় শপিং মল কোনটি? দুবাই মল। এভাবেই ইনফ্রাস্ট্রাকচার মার্কেট থেকে দুবাই বিশাল একটা ট্যুরিজম মার্কেট তৈরি করে ফেলে। আপনি যদি ইচ্ছা মতো টাকা খরচ করার জন্য কোথাও যেতে চান, তাহলে দুবাইয়ের যে ভালো জায়গা দ্বিতীয়টা নেই। মজার ব্যাপার কি জানেন? দুবাই এটিএম মেশিন থেকে টাকা বের করার মতো গোল্ড বার বের করা যায়। এছাড়াও দুবাইয়ের পুলিশ ফোর্স ফেরারি, অ্যাস্টন মার্টিনের মতো সুপারকার ব্যবহার করে পর্যটকদের আকর্ষণ করার জন্য। দুবাই বা ইউনাইটেড আরব আমিরাত আর বাংলাদেশের স্বাধীনতার বয়স সমান। 1971 সালের ডিসেম্বরের 2 তারিখে ইউনাইটেড আরব আমিরাত গঠন হয়। এর ঠিক 2 সপ্তাহ পরেই আমাদের বিজয় দিবস। তাহলে দেখুন তো, প্রায় একই সময়ে স্বাধীন হয়ে দুবাই ও আরবের অন্যান্য রাজ্যগুলো যেভাবে উন্নতি করেছে তা রূপকথার চেয়ে কোনো অংশে কম নয়। একই সময় স্বাধীন হওয়ায় দুই দেশের মধ্যে তুলনা চলে আসাটা কি স্বাভাবিক না? বাংলাদেশের জিডিপি $460 বিলিয়ন, অন্যদিকে ইউএইর জিডিপি $545 বিলিয়ন। শুনে তো মনে হচ্ছে দুবাইয়ের বাংলাদেশ তো খুব কাছাকাছি অর্থনীতির দেশ। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, আমাদের দুবাই হতে আর বেশি দিন বাকি নেই। কিন্তু আসলে সেরকম না। একটা দেশের মানুষের অবস্থা কতটা ভালো বা তাদের অর্থনীতি কত উন্নত সেটা বোঝার জন্য মোট জিডিপি না, বরং জিডিপি পার ক্যাপিটা দেখতে হবে। বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা $2,646 আর ইউএইর প্রায় $53,000। এই যে পার্থক্যটা, এটাই মূলত দুই দেশের তফাৎ। এই জন্যই ইউএই এত কম সময়ে সবচেয়ে স্ট্রং ইকোনমিগুলোতে একটা হতে পেরেছে, আর দুবাই হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর একটি। দুবাই নিয়ে এবার কিছু করুণ সত্য তুলে ধরা যাক। এত স্বপ্নের শহরে সব কিছুই কি স্বপ্নের মতো? না। এই দুবাই আজকে দুবাই হয়ে ওঠার পেছনে যেই মানুষগুলোর সবচেয়ে বেশি অবদান আছে, দুবাই তাদের সাথে কতটা অন্যায় বিচার করেছে তা শুনলে আপনার গা কাটা দিয়ে উঠবে। কারণ এর সাথেও যে বাংলাদেশেরও সাধারণ মানুষজনের নাম জড়িয়ে আছে। প্রতি বছরই সেখানে বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক যায় কাজের উদ্দেশ্যে। যারা দুবাইয়ে পাড়ি জমিয়েছে সেখানে তাদের জীবন ব্যবস্থা কতটা করুণ ছিল আমরা ভাবতেও পারি না। একটু ভাবুন, ছোট্ট একটা রুম, সেখানে আলো বাতাস নেই, প্রচণ্ড ভ্যাপসা গরম, পর্যাপ্ত পরিমাণে খাবারের সুবিধা নেই, নেই স্যানিটেশনের সুবিধা, তার উপর অমানবিক পরিশ্রম, ওভারটাইম ডিউটি, এমনকি ওদেরকে ঠিকমতো ছুটি পর্যন্ত দেওয়া হতো না। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? যাদের শ্রম, ঘাম ও রক্তের বিনিময়ে তৈরি হয়েছে দুবাইয়ের এত জৌলুস, তাদের নিয়ে যেন হীনমন্যতার শেষ নেই দুবাইয়ের। এত প্রাচুর্যের মাঝেও দুবাইয়ের রাস্তাঘাটে যাতে এই মানুষগুলোকে দেখা না যায় তার জন্য তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তাদেরকে বিদেশিদের চোখের আড়ালে লুকিয়ে রাখার জন্য যাতায়াতের সময় গাড়ির চারপাশে পর্দা দিয়ে ঢেকে রাখা হয়। কারণ এই মানুষগুলো বিলিয়নিয়ারদের চোখের সামনে পড়লে তাদের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। দুবাইয়ের মাল্টি বিলিয়নিয়াররা যেন এইটা না দেখে যে তারা যেসব জমকালো টাওয়ারে থাকছে তার পেছনে রয়েছে এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম। বহুদিন ধরে এভাবেই চলে আসছিল। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যখন এই শ্রমিকদের অবস্থার উপরে নজর দিতে শুরু করে, তখন তারা আইন পাশ করে যে দুবাই যেসব শ্রমিক কাজের জন্য যাবে তাদেরকে বাধ্যতামূলক ছুটি আর হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে। একবার ভেবে দেখুন, এর আগ পর্যন্ত এই অতি সাধারণ জিনিসগুলো তাদের কপালে জুটত না। এত এত অসহায় কর্মঠ মানুষগুলো সব কিছু মুখ বুজে সহ্য করেছে, কারণ একটাই, নিজের এবং নিজের পরিবারের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ সাজাতে হবে। এই একটা স্বপ্ন বুকে নিয়েই তারা হাসি মুখে সব মেনে নিতে রাজি। এখন বলেন, দুবাই কিভাবে এত ধনী হয়েছে? দূরদর্শী নেতৃত্ব, বৈচিত্র্যময় অর্থনীতি এবং বিশ্বের সাথে তাল মিলানোর সক্ষমতার জন্য দুবাই আজকে এত অল্প সময় এই পর্যায়ে পৌঁছে গেছে।
দুবাই এইটা প্রমাণ করেছে যে সঠিক নেতৃত্ব আর পরিচালনা থাকলে মাত্র 50 বছরেও একটা দেশকে সামগ্রিকভাবে পরিবর্তন করা সম্ভব। তাদের এই দৃঢ়চেতা মনোভাবের কারণেই দুবাই আজকে পৃথিবীর অন্যতম সেরা ধনী স্থানগুলোর মধ্যে একটা হয়ে গেছে। আজকে শেষ করছি, শীঘ্রই আসছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সাবস্ক্রাইব করে ফেলুন আর সাজেস্ট করতে পারেন আপনার পছন্দের কোনো টপিক।